মানে যেটা আহ, আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে লাস্ট 15-16 বছরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এভলিউশন কিরকম ভাবে হয়েছে। 2008, 2009, 2010 সেই সময় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কোথায় ছিল ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডেও, আর এখন আমরা কোথায় আছি এবং কোন দিকে আমরা এগোচ্ছি। তো প্রথম যে ছবিটা, তো এমনি যে কোনো সাধারণ লোক যে কেউ দেখলে এটা আর কি তার কাছে খুব একটা মানে আই ক্যাচি ছবি মনে হয়, একটা বাঘ হরিণের মাথা মুখে নিয়ে যাচ্ছে এরকম। কিন্তু অ্যাজ আ ফটোগ্রাফার বা টেকনিক্যালি কিন্তু এই ছবিটা খুব বেশি ক্রেডিবিলিটি নেই, কারণ এটা হচ্ছে বেসিক্যালি লাক বাই চান্স তোলা একখানা ছবি। তো সেই সময় এটা 2010 সালে কান হাতে তোলা একখানা ছবি, এবং আমার তখন ডিএসএলআরও ছিল না, P90 বলে একটা ক্যামেরা ছিল, তো তাতে তুলেছিলাম। তো সেই সময় ভালো একটা ফটো ওয়াইল্ড লাইফ সার্কেলে আমরা ভাবতাম যে ছবিটা আর কি টেকনিক্যালি সাউন্ড, একটা শার্প ছবি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক একখানা ফ্রেম, অ্যান্ড অ্যাকশন ওয়াজ মোর ইম্পর্টেন্ট যে কোনো ছবিতে। তো সেই অনুযায়ী আর কি ওই সময়কার এটা একটা ভালো ছবি এবং প্রচুর সাড়া ফেলেছিল এই ছবিটা। কিন্তু আজকের ডেটে যদি আমি এসে দেখি, তো মানে খুব সেরকম কিছু নয় আর কি এটা। তো এরপরে নেক্সট যেরকম ভাবে আমরা মুভ করতে শুরু করলাম, আস্তে আস্তে আমাদেরও ম্যাচুরিটি বাড়তে শুরু করলো, এবং আহ, যারা অডিয়েন্স মানে তাদেরও ম্যাচুরিটি হতে শুরু করলো। তো যে কোনো ফটোগ্রাফি, সেটা স্ট্রিট হোক ওয়াইল্ড লাইফ হোক যাই হোক, তো তাতে সাবজেক্টের নলেজটা খুব ইম্পর্টেন্ট। তো মানে তিন চারখানা পার্সপেক্টিভ আছে। একটা তো হচ্ছে টেকনিক্যাল পার্সপেক্টিভ, যে আমি কোথায় টেকনিক্যালি কি আমার সেটিংস রাখবো, কোন লাইটে, লাইট যে ফটোগ্রাফির জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্সপেক্টিভ। আর তার সঙ্গে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে হচ্ছে যে আমি যে সাবজেক্টের ছবি তুলছি তার সম্পর্কে আমার নলেজ দরকার। কারণ এই ছবিটা হচ্ছে একটা খুব রেয়ার স্মল ক্যাট বলা হয়, এটাকে বলা হচ্ছে লেপার্ড ক্যাট। তো লেপার্ড ক্যাট এটা সুন্দরবনে তোলা ছবি আমার। এবং সুন্দরবনে লেপার্ড ক্যাটের প্রথম যখন আমরা ছবি তুলি, তখন বেশিরভাগ লোক, ইভেন আমরাও জানতাম না যে এই স্পিসিসটা কি। তো দেখেছি, দেখে বুঝতে পেরেছি কোন একটা স্মল ক্যাট, ছবি তুলেছি, তারপরে আস্তে আস্তে মানে এদের সম্পর্কেও আমরা আর কি শিখেছি। তো যেটা বুঝতে পারলাম আমরা পরবর্তীকালে, মানে বেসিক্যালি প্যাটার্ন এবং হচ্ছে ওর যে মুভমেন্ট, এই স্পিসিস গুলোর ম্যাচ করিয়ে উইন্টারের সকালে এই স্মল ক্যাট গুলো সানবাস্কিং করতে বেরোয়। এবং স্পেসিফিক্যালি কিছু কিছু আইল্যান্ড, যে আইল্যান্ড গুলো, সুন্দরবন তো পুরোটাই আইল্যান্ড, যে আইল্যান্ড গুলো উঁচু, যেখানে জোয়ারের সময় জল ওঠে না এবং সকালবেলা ওরকম রোদ্দুর পড়ে, সেই জায়গাটাতে ওরা বেরিয়ে আসে সানবাস্কিং করতে। এবং সেই ফর্মুলাটা কিন্তু তারপরে কাজে লাগলো, এবং প্রত্যেক বছরই লোকে যাচ্ছে, গিয়ে সেইখানে এই লেপার্ড ক্যাটের ছবি তুলে আনছে। এটা আমাদের এক্সপিরিয়েন্স হলো আর নেক্সট। মানে তখন আমি বাঘ দেখিনি কিন্তু সুন্দরবনে, কিন্তু বাঘের থেকে রেয়ার জিনিস দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে বন বিড়াল, যেটাকে বলা হয় কি জাঙ্গাল ক্যাট। এরও সেম ফিচার, যে ওই শীতকালে ওরা রোদ্দুর পোহাতে বেরিয়ে আসে। এবার ডিফারেন্স যেটা হচ্ছে জাঙ্গাল ক্যাট আর লেপার্ড ক্যাটের মধ্যে, লেপার্ড ক্যাট বেশিরভাগ আমরা জঙ্গলের ভেতরে পাই, কোর এরিয়ার আশেপাশে বা ইয়েতে, যদিও গ্রামের দিকে আছে কিন্তু কম। আর জাঙ্গাল ক্যাট গুলো গ্রামেরই আশেপাশে থাকে। এবং জাঙ্গল ক্যাট গুলো কি করে, ওই গ্রামে যারা হচ্ছে ওই মুরগি টুরগি পোষে বেসিক্যালি সেগুলোই খেয়ে বেঁচে থাকে। তো গ্রামে এটাও এটা গ্রামেরই পাশের জঙ্গল। তো এই জায়গাগুলোতে ওই প্রথম একবার আমরা দেখতে পেলাম যে বিকেল বেলা বসে আছে এরকম, তারপরে দেখা গেলো বাচ্চা টাচ্চা নিয়ে তার পুরো ফ্যামিলি সেখানে, এবং বছরের পর বছর ধরে ওই একই জায়গাতে আমরা পাচ্ছি। তো এবারে এর ইম্প্যাক্ট যেটা হচ্ছে যে, মানে সুন্দরবনে একটা সময় তো লোকে জঙ্গলের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো হরিণ মারতে যেত এবং গাছ কাটা ইয়ে করা। তো যত এরকম ভাবে ওয়াইল্ড লাইফ ট্যুরিজম ফ্লারিশ করতে শুরু করলো, ওরা বুঝতে পারলো যে এই জিনিসগুলো দেখিয়ে যদি আমার একটা অল্টারনেটিভ ইনকাম হতে পারে, তো তাহলে আর কি আমার ওই মানে ইলিগাল কাজগুলো করার কোনো দরকার নেই। এবং যারা পোচার ছিল তাদের মতো ভালো জঙ্গল কিন্তু কেউই চেনে না, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও চেনে না। তো মানে তারাই আস্তে আস্তে কনভার্ট হয়ে ট্যুরিজমে চলে এলো, সেটা খুব সাকসেস স্টোরি, স্পেশালি মানে এটা ওই ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফে মংলা জড়িত ওই একই সব case। জায়গাতেই তাই। এটা বেসিক্যালি একটা পেয়ার জাঙ্গল ক্যাটের, মানে বাঁ দিকেরটা হচ্ছে মেল, ডান দিকেরটা ফিমেল। এবং এখানেও একটা জিনিস যেটা আমরা বুঝতে পারলাম, হেড সাইজ, মাথাটা বাঁ দিকেরটা অনেক বড় মাথা, ডান দিকেরটা ছেলেদের মাথা মোটা না মেয়েদের? ছেলেদের মাথা মোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বেঁচে গেলি।
এবং আগের ছবিটাতে একটুখানি গেলে মানে একটা বিহেভিয়ার, সেটা আমি বলতে চাইছি যে মেল যে কোনো ক্যাটের অনেক শাই হয়। তো আচ্ছা এখানে যেরকম দেখ, মেলটা দেখে উঠে চলে যাচ্ছে, আচ্ছা, ফিমেলটা কিন্তু রিল্যাক্স রিল্যাক্স করে বসে আছে। বসে আছে। তো এবার এরকম স্মল ক্যাট তোলার বেশ কিছু বছর পরে আমার প্রথম বাঘ দর্শন হয় আচ্ছা, বিগ ক্যাট সুন্দরবনে, চলে এলো। বিগ ক্যাট। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরবনের বাঘের ক্যারেক্টারিস্টিক, মানে বাঘ আমরা যে এতবার করে যাই, মানে বাঘ সবসময় আমাদের দেখতে পাই কিন্তু আমরা দেখতে পাই না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে হচ্ছে বাঘের মানে ক্যারেক্টারিস্টিক যে ও হুম, স্টক করে শিকার করে। আচ্ছা, যদি বাইরে সবসময় নিজেকে বের করে নিয়ে আসে, সমস্ত জন্তু অ্যালার্ম কল দেয় এবং হুম, পালায়, তো ও তো হুম, শিকার পাবে না। হুম, তো যে কারণে কি হয় যে ও এটা, এই যে গাছটা এটাকে বলা হচ্ছে এটা এক রকমের ম্যানগ্রোভ, এটা হচ্ছে হেতাল। তো এটা এই আমি দেখছি। হেতালের জঙ্গলেই হচ্ছে বাঘ থাকে, তো এটা একটা কথা আছে। তার কারণ হচ্ছে হেতালের পাতাগুলো লালচে লালচে হয়ে যায় এবং তার আচ্ছা, মধ্যে ও ক্যামোফ্লেজ করে বসে থাকতে পারে। তো এই ছবিটাও তাই, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি বাঘটা বাইরে বসে আছে, যেই আমরা বোট নিয়ে কাছে যাচ্ছি অমনিও ভেতরে ঢুকে ভেতর থেকে জাস্ট ওকে চোখটা দেখছি। বার করে আর কি দেখছে। ও ভাবছে হুম, আমরা দেখতে পাচ্ছি না, হুম। ওকেও ভেতরে বসে আছে। ও আবার ভাবছি যে দূরে চলে গেলে আবার আও বেরিয়ে কবি আসে। জঙ্গল। না, ও তো শিকার ধরার ইয়েতে, ও তো বসে আছে। প্রয়োজন একটু ছবি তোলা হবে আর। তো ফটোগ্রাফির যে এভলিউশন যেটা আমি বলছিলাম, যে ফার্স্ট স্টেজ হচ্ছে যে অ্যাকশন শট, সেকেন্ড স্টেজ হচ্ছে রেয়ার স্পিসিস যেমন জাঙ্গল ক্যাট বা ওই লেপার্ড ক্যাটটা, তখন আমরা স্পিসিস খুঁজছি যে রেয়ার স্পিসিস এর ছবি লোকের সামনে তুলে আনবো, ওয়ার্ল্ডের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, থার্ড স্টেজ যে এটা এটা হচ্ছে যে বিহেভিয়ার, যে হয়তো একটা কমন জিনিস, সেটা একটা পায়রা হতে পারে, একটা কাক হতে পারে, একটা চড়াই হতে পারে, তার যে বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা লোকে আগে দেখেনি ফটো স্টোরি হিসেবে সেটা নিয়ে আসা। তো এটা যেরকম হচ্ছে সুন্দরবনের বাঘের একটা বিহেভিয়ার, যে আচ্ছা, স্টক করে থাকে, নিজেকে লুকিয়ে রাখে এবং এইভাবে ওরা শিকার করে। এটাও সেম। তো বেসিক্যালি স্টক করছিল আমাদের বোর্ডটাকে। এবং তারপরে আর কি, এবার এখানেও বাঘের আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ও যদি বুঝে যায় যে আমাকে দেখে ফেলেছে, তখন আর খুব একটা নিজেকে লুকোনোর চেষ্টা করে না। তখনও বেরিয়েছে, জানে যে এই শিকার আর পাবো না। আর পাবো না। যে আমার ভাবনটা যখন কাজে লাগেনি, এবারে আও সরাসরি চলে এসো। তো এই ছবিটা আমার ইউএস একটা কম্পিটিশনে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড 2022 তে। মোস্ট অফ এটা বেসিক্যালি আমফানের পরে তোলা ছবি। তো আমি আমফান, লকডাউন, সেই সময় জঙ্গল বন্ধ প্রায় হুম, 2 বছর, 1 বছর মতো জঙ্গল বন্ধ। তো আমি রিলিফ দিতে গেছিলাম আচ্ছা, সুন্দরবনে। তো আচ্ছা, রিলিফ দিয়ে যেদিনকে আমার ফেরার কথা সেই দিনকেই শুনলাম জঙ্গল খুলে যাচ্ছে। এটা খুব আচ্ছা, একটা ভালো এক্সপিরিয়েন্স। তো আমি তখন 1 সপ্তাহ থেকে যাই এবং পুরো সুন্দরবনের জঙ্গলে আমি একা টুরিস্ট বাহ। এবং ফার্স্ট টুরিস্ট। আমি আর বোট প্রথম, নিয়ে হ্যাঁ। 1 বছর বাদে জঙ্গলে ঢুকছি। তো জন্তু জানোয়ারও বহুদিন মানুষ দেখেনি, তো ওদেরও হ্যাবিট চলে গেছে। এবং জঙ্গল প্রচন্ড ফ্রেশ। সেই সময় যদিও আমফানে অনেক ক্ষতি হয়েছিল, সেই জিনিসগুলো ডকুমেন্ট করছিলাম। 5 দিন ধরে ঘুরে ঘুরে আমরা বাঘের কোনো পায়ের ছাপও পাচ্ছিলাম না। তো তখন আচ্ছা, আমরা ভাবছি যে আমফানে বাঘের কোনো ক্ষতি হলো না কি হলো। হুম, 6 নম্বর দিন ফেরার সময় এই আমরা প্রথম পাগমাগ পাই এবং তারপরে এটা টাইগ্রেস। তো আচ্ছা, তারপরে একে পাই এবং যখন পাই, যেহেতু জঙ্গলটা পুরো আনডিস্টার্ব ছিল এবং আমি একা টুরিস্ট, প্রায় 8 ঘন্টা ধরে ওকে পরপর পরপর একের পর এক ক্রিক হুম, ক্রস করতে দেখি। এবং তো এই জায়গাটাতেও যেটা মানে স্টোরি যেটা, তো সুন্দরবনে জোয়ার ভাটাটা খুব ইম্পর্টেন্ট। জোয়ারের সময় জঙ্গলের ভেতরে জল ঢুকে যায়, জন্তু জানোয়ার সব ভেতরের দিকে ঢুকে যায়। ভাটার সময় ওরা আবার তখন বাইরের দিকে বেরিয়ে আসে। হুম, এবার তার সঙ্গে হচ্ছে তিথি, পূর্ণিমা আর অমাবস্যা। পূর্ণিমা আর অমাবস্যাতে ভরা কোটাল হয়, ভরা কোটালে জল বেশি ওঠে, তো ওদের মুভমেন্ট অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। প্লাস আচ্ছা, যেটা হয়, যেহেতু জল অনেক বেশি ওঠে, পায়ের ছাপ গুলো মুছে যায়, আচ্ছা, দেখা যায় না। তো পূর্ণিমা অমাবস্যার ঠিক আগে আগের সময় স্পেশালি বাঘেদের আমি দেখেছি। হুম, সুন্দরবন তো বেসিক্যালি আইল্যান্ডস, হুম, তো ডেল্টা টোটাল 48টা আইল্যান্ডে এখনো ফরেস্ট আছে 102খানা আইল্যান্ডের মধ্যে। হুম, তো ওরা তখন যেগুলো একটু উঁচু আইল্যান্ড সেই দিকে মুভ করে। আচ্ছা, 14 দিন বাদে বাদে পূর্ণিমার অমাবস্যা হয়, তো হুম, নর্মালি ওই দ্বাদশী বা ত্রয়োদশীর দিকে ওরা নিচু আইল্যান্ড থেকে নদী ক্রস করে উঁচু আইল্যান্ডের দিকে মুভ করে যায়। তো আমরা আচ্ছা, সেটাকেই টার্গেট করে ঘুরছিলাম আর আচ্ছা। কি। এবং সেটা আর কি আমাদের সামনে তখন পড়ে যায়। তো এইভাবেই আর কি ট্র্যাক করা হয় মানে সেই অ্যাকচুয়ালি যেটা তুই বাঘ। বলছিলি একটু আগে, যে বিহেভিয়ারিয়াল হ্যাঁ, একটা প্যাটার্ন পুরোটাই তাই, তোরা দেখে, প্যাটার্ন এবং মানে বিহেভিয়ার। তারপরে মানে ফটো তোলাটা একদম লাস্ট স্টেজ। তুমি তুমি 10 মিনিট পর। তো এটা ওই সিরিজেরই আর একখানা ছবি, যখন ও বুঝতে পারলো যে আর কি ওকে দেখে ফেলেছি আমরা।
আর বেসিক্যালি ওই নিচে কাদা যতটা ওরা অ্যাভয়েড করতে পারে তো এখানে জাম্প করে বেরিয়ে যাচ্ছিল। এগুলো এগুলো সেই মানে এগুলো সুন্দরী হচ্ছে, গাছের রূপ তো? না সুন্দরী গাছের না, ম্যানগ্রোভের রুট। সুন্দরী গাছ আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে খুবই কম, আচ্ছা, বাংলাদেশের বাংলাদেশের দিকে বেশি, স্যালিনিটি আমাদের দিকে বেশি সেই জন্য। এখানে পাখিও আছে, এটা পাখি নাকি? হ্যাঁ হ্যাঁ। পাখিটা ভয় পাচ্ছে না? না ও মানে না যে না না এমন না, সময় ও উড়ে যাবে, উড়ে যাবে, মোমেন্ট। তো এটা হচ্ছে আর একটা জেনারেশন যখন আস্তে আস্তে ক্রিয়েটিভিটি মানে ইয়ের দিকে আনার চেষ্টা করছিল আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, মিনিমালিস্ট অ্যাপ্রোচ বলে আর কি বেসিক্যালি। তো এটা বিকেল বেলা এই আহ, তিনটে হরিণ আর কি, তো এই আইল্যান্ডটার ভেতরে বাঘ আছে, তো ওরা যে কারণে বাইরের দিকে ঘুরে বেরিয়ে বেড়াচ্ছে? অ্যালার্ম কল দিচ্ছিল। মানে মানে তো ওরা তো নদীর দিকে আছে, আমরা নদীতেই আছি, মানে জঙ্গলটা কোন দিকে? লেফটে, এই যে লেফটে জঙ্গল। ঘাসের লেফটে জঙ্গলে বাঘ আছে, ওরা যে কারণে বাইরের দিকে বেরিয়ে এসেছে, যেটাকে মিনিমালিস্ট। এইটাও হচ্ছে ওই বিহেভিয়ারি ছবি, কাজিরাঙার ছবি। তো বেসিক্যালি দুখানে হচ্ছে মেল এলিফ্যান্ট। এবার মেল এলিফ্যান্ট আমরা যেটা জানি যে নিজেদের ভেতরে কম্পিট করে, হ্যাঁ, কিন্তু ছবিটা দেখে যেটা আমার মনে হয়েছিল যে বড় যে মেলটা সেটা ছোট মেলটাকে আশীর্বাদ করছে আচ্ছা আর আচ্ছা। কি। তো আমরা একটা এলিফ্যান্ট হার্ট কে সবসময় লিড করে হচ্ছে, এলিফ্যান্ট হার্টে সব থেকে সিনিয়র যে ফিমেল এলিফ্যান্ট সে, তো কোনো মেল থাকে না ওই হার্ডে আচ্ছা, আনলেস সাব অ্যাডাল্ট। তো ছোট যেটা সেটা সাব অ্যাডাল্ট এলিফ্যান্ট ছিল, ও হার্ডের মধ্যে ছিল, বাট কিছুদিন বাদেই হার্ড থেকে ওকে বের করে দেবে আর কি। একদম। আচ্ছা, আর হার্ডের পেছন পেছন সবসময় এরকম দাঁতাল যেগুলো মেল সেগুলো ঘুরে বেড়ায়, হার্ডে ঢুকতে দেয় না। আচ্ছা। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে এদের দুজনের মধ্যে ফাইট হবে, কিন্তু যেটা দেখা গেল যে ইন্টারাক্ট করতে শুরু করলো, এবং এটাও প্রথম দেখেই আমরা কিন্তু বিহেভিয়ারটা বুঝতে পারলাম। পরে যেটা আমি রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ মানে আফ্রিকাতে এটা এস্টাবলিশ যে মেল এলিফ্যান্ট যারা যারা সিনিয়র মেল এলিফ্যান্ট তারা কিন্তু অ্যাকচুয়ালি যখন এই সাব অ্যাডাল্ট মেল গুলো হার্ট থেকে বেরিয়ে আসতে যায় হুম, তাদেরকে কিন্তু গাইড করে এবং শেখায়, এবং ওরা আচ্ছা অনেক আচ্ছা সময় একসঙ্গে একটা প্যাক তৈরি করে ছোট ছোট গ্রুপ তৈরি করে থাকে। আচ্ছা। এবার সেটা ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ এখন এস্টাবলিশ হয়নি, কিন্তু এই ছবিটা দেখে যেটা আমার মনে হলো যে এটা এই বিহেভিয়ারটা সেম ইন্ডিয়ান এলিফ্যান্টের জন্য আর কি। তো ছবিটা অসাধারণ। মানে গ্রিন ব্যাকগ্রাউন্ড তো আরো বেশি কাজিরাঙা। কাজিরাঙাতে আমরা গিয়েও খুব আমরা মানে গেছি। ইয়ে এত, তারপরে আমরা এই গতবার গেলাম না, হ্যাঁ। আমরা এই গত বছর গিয়েও ও যখন মানে আমি ধরো ভুবনের নাম্বার দিলাম, হ্যাঁ, তখন এত সুন্দর মানে এইগুলো দেখেছি সবগুলো আমরা মানে সাফারি করতেও দেখেছি। এইটাও সেই বিহেভিয়ারি শট, এটা বিবিসিতে পাবলিশ হয়েছিল। তো এই ছবিটার নাম দিয়েছে হচ্ছে ফুড ফ্রম ফায়ার। তো এটা অ্যাকচুয়ালি একটা ফিঙে পাখি, ড্রঙ্গ। তো কাজিরাঙাতে এটা প্রত্যেক বছর করা হয় যাতে দাবানল না লাগে জঙ্গলে, তো একটা কন্ট্রোল ফায়ার সেটা ফরেস্ট ডিপার্টমেন্টই করে। ছোট ছোট প্যাচে আগুন জ্বালিয়ে দেয় ওরা, আগুন জ্বালিয়ে দিয়ে সেই জায়গাটা পুড়ে গেল, সেখান থেকে আবার নতুন গ্রাস তৈরি হয়, সেই গ্রাসগুলোই আবার হাতি হাতিরা গন্ডার খায়, এরা হ্যাঁ, খেতে ওটা আমরা আসে দেখেছি। যাতে আর কি ফায়ার না লাগে। তা যখন আগুন লাগানো হয় তখন তো যেটা আমরা জানি যে সবাই পালিয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু এই ড্রঙ্গর মতো কিছু কিছু পাখি এরা অ্যাডভান্টেজও নেয়। এরা হিট থেকে যে পোকাগুলো বেরিয়ে আসে সেই পোকাগুলো ওরা ধরে ধরে খায়। তো এটাও হচ্ছে বেসিক্যালি একটা মানে মোমেন্ট বলা যায়, কিন্তু খুব রেয়ার মোমেন্টটা। তো হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে ওয়াটার বাফেলো। ওয়াটার বাফেলো কাজিরাঙ্গাই কাজিরাঙাতে, এশিয়াটিক ওয়াটার বাফেলো একসময় ইন্ডিয়া, স্পেশালি ইস্টার্ন ইন্ডিয়া, ইভেন মানে আমাদের বেঙ্গলেও ছিল। তো আস্তে আস্তে তারপরে শিকার এবং বিভিন্ন কারণে এটা এখন খালি আসামের কিছু জায়গাতে আছে, কাজিরাঙা, মানস এই জায়গাগুলোতে। এবং মানে প্যাকে থাকে, প্রচন্ড অ্যাগ্রেসিভ, যদিও টাইগার মানে এদের কিল করে কিন্তু ভয় পায় প্যাকের মাঝখানে পাওয়ারফুল। পড়লে। তো এইটাও আমরা মিস করে যেতাম। ওয়াইল্ড লাইফে অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব, এবং ধৈর্য ধরে। যে আমি খালি বাঘ দেখতেই যাচ্ছি তা না, প্রত্যেকটা অ্যানিমাল, হ্যাঁ পাখি তার মুভমেন্ট এবং সেই অবজার্ভ করার জন্যই এই ছবিটা হয়। তো আমাদের আগে আরো 3-4খানা জিপসি ছিল, তো সবাই দেখলো ওয়াটার বাফেলো খুব একটা কমন জিনিস, তো ওয়াটার বাফেলো দেখে কি করে চলে গেল আর কি। আমরাও চলে যেতে যাব হয়তো ভাবছি, সেই সময় যেটা মানে আমার চোখে পড়ে যে ওয়াটার বাফেলো গুলো স্নিফ করছে আর বারবার ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে, তো সেটা দেখে বেসিক্যালি আমি জোর করেই স্টে করি।
মানে উল্টো দিকে আরো কিছু দূর গেলে একটা বাঘের প্রবাবিলিটি ছিল, মানে সেখানে ড্রাইভারও তাড়াহুড়ো করছিল। কিন্তু ওদের ওইটা দেখা মনে হয় যে হয়তো কিছুটা হতে পারে, যে নিজেদের মধ্যে ইন্টারাকশন হোক অথবা ভেতরে ওরা কিছু সেন্স করছে। সেটা যে দেখে যখন স্টে করে যাই, 5-10 মিনিট স্টে করার পরে দেখি যে কয়েকটা ওয়াটার বাফেলো ওই জঙ্গলের দিকে যেতে শুরু করে। তখন আমরা অ্যান্টিসিপেট করতে শুরু করি যে হয়তো ভেতরে বাঘ আছে, বাঘটাকে ওরা তাড়াবে বা বাঘটা বেরিয়ে আসবে। আর তারপরে সাডেনলি দেখলাম যে বাঘের থেকেও আরো রেয়ার এটা স্লথ বিয়ার বলে। কাজিরাঙাতে স্লথ বিয়ারটা আছে অনেক, কিন্তু ছবি খুব কম। স্লথ বিয়ারটা বেরিয়ে গেল, এবং স্লথ বিয়ার যদিও ওয়াটার বাফেলো শিকার করে না, কিন্তু ওরা থ্রেট হিসাবে নিল এটা। থ্রেট হিসাবে নেওয়ার কারণ হচ্ছে স্লথ বেয়ার, মানে যে কোনো বেয়ারই ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসে কেউ জানে না। তো সেই জন্য আর কি মানে মেরেই ফেলতো প্রায় বেয়ারটাকে। আমাদের গাড়িটা থাকাতেও গাড়িটা দেখে গাড়ির পেছন দিয়ে আর কি পালায়, আচ্ছা, এবং এরা বেরিয়ে আসে। চারটিকে দেখে মনে হচ্ছে পুরো সত্যি মানে আমি পুরো হ্যাঁ, অ্যাটাকিং মোডে আছে যে আজকে হবে তো না। এবার আমরা কি ভিডিও গুলো দেখাবো তাই তো? হ্যাঁ, ছবি আছে কি আর? আর মনে হয় না। আছে মনে হয়। না নেই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ তো এটা, এই সে হ্যাঁ, না বুধবার আগেরটা, হ্যাঁ। বুধবার পেয়েছে। এটা হচ্ছে করবেটের একটা টাইগ্রেস। তো এটা ওই বলে না যে মানে আমরা যদি মন থেকে কিছু চাই মানে অনেক সময় হয়ে যায়। তো বেসিক্যালি এই ছবিটা তাই, কিন্তু এবং সেটা হচ্ছে আমার ড্রাইভারের চাওয়াতে, এবং সেই সঙ্গে আর কি একটা একটা ফ্রেম আমরা যখন জঙ্গলে যাই একটা চিন্তা করি যে এইখানে যদি একটা বাঘ পেতাম বা এখানে যদি একটা ইয়ে পেতাম। তো লেভেল চাহিদা এক্স্যাক্টলি লেভেল। সেই জিনিসটাই হয়েছে এই ছবিটাতে আর কি। তো বাঘ বাছুরে এটা বসে আছে। জুন মাসে, জুন ফার্স্ট উইকে আমরা গেছি, এবং তার আগে একটু ঝড় বৃষ্টি হয়েছে করবেটে। তো প্রথম দিন জঙ্গলে ঢোকার পরে দেখি যে গাছটা পড়ে গেছে। তো গাছটা এটা এটা নিচে একটা নালা আছে, নালার উপরে এপার থেকে পরে গাছটা পড়েছে। এটা দেখে ড্রাইভারের, জিপসি ড্রাইভার যে, বা আমার দুজনেরই মানে আমার মনে হয়েছে, ও মুখে বলেছে যে স্যার কবি দেখ না ইস পেड़ पे টাইগার আগে बैठे। তো এবার আমি ওকে দেখে বলি হ্যাঁ বসবে, তোমার এই কার সামনে বসবে তার লাক আর কি। ও প্রচন্ড কনফিডেন্ট ছিল, ও তখন বলে না দেখবেন আমাদেরই সঙ্গে এটা হবে আর কি। এটা আমি এক সপ্তাহের জন্য গেছিলাম, এটা ফার্স্ট ডে তে। লাস্ট ডে মর্নিং সাফারিতে আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, যেতে যেতে আর কি প্রথম টাইগ্রেস, এটা একটা টাইগ্রেসটাকে পেলাম রাস্তার উপরে, ও সেন্ট মার্কিং করছে ভোরবেলা, ওর পেট্রোল এরিয়া পেট্রোল করতে বেরিয়েছে। এই গাছটা থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে রাস্তার উপর। তো সেখান থেকে আমাদের গাড়ির পেছন পেছন ও আসছে, আমি তো হেড অন ছবি তুলতে তুলতে আসছি, এবং ঠিক এইখানটাতে এসেই ও ঢুকে গেল, ঢুকে এসে গাছটা থেকে স্টপ করতে শুরু করলো। তো এটা এখন লাখ হোক ম্যানিফেস্টেশন হোক যাই হোক না কেন, সেই কারণে আর কি ইম্পর্টেন্ট এই ছবিটা আমার কাছে। আমার তো মনে হয় ওরা তোদের শুনতে পায়, ওরা জানে যে এই লোকটা এতদিন ধরে আমাকে ওয়েট করছে, সব ঠিক সময় আছে হয় একটু না। একটু দেখা হ্যাঁ। দিয়ে দিই। না এটা মাঝে মধ্যে just নেক্সট, এটা হচ্ছে নেক্সট জেনারেশন, মানে আমারও নিজের যখন আরেকটু ম্যাচিউরিটি বাড়লো, যে মোমেন্ট অ্যাকশন থেকে বিহেভিয়ারের পরে হচ্ছে আরো ডেপথে ফটো স্টোরি। এবং যেটা হয়তো যে জিনিসগুলো খুব নেগলেক্টেড, হ্যাঁ, বাঘের পেছনে সবাই দৌড়চ্ছে, মানে আমি নিজেও একটা সময় বাঘের পেছনে প্রচুর দৌড়েছি। তো এটা হচ্ছে বেসিক্যালি এক রকমের মাছ, মাছ স্কিপার মার্চ বলে কিপার। সুন্দরবনে। তো মাছ স্কিপার আমি আহ, সবাই সুন্দরবনে গেলেই চারপাশে মাছ স্কিপার ভর্তি, দেখে কেউ পাত্তা দেয় না। তো ওদের বিহেভিয়ার অবজার্ভ করতে শুরু করি, এবং সেটা আমি প্রায় 1 বছর ছবি তোলার আগে ওদের বিহেভিয়ার খালি অবজার্ভ করতাম, যে কি করে ওরা, কোন সময় কি ইয়ে করে। তো তারপরে ঠিক করি যে এদের একটা আমি ফটো স্টোরি করবো আর কি। তো এই ছবিটা হচ্ছে মাছ স্কিপারদের যে গল্পটা, সেটা হচ্ছে এটা মাছ কিন্তু জীবনের বেশিরভাগ সময় এটা ডাঙায় কাটে। হ্যাঁ, তো এটা জোয়ার, সুন্দরবনে জোয়ার ভাটা খেলে, খাঁড়ির ভেতরে ভাটার সময় পুরো মাটি, এবং তখন হচ্ছে ভাটার সময় ওরা বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে তখন ওদের খাবার, তারপরে হচ্ছে ওদের যে বাসা তৈরি করা বা ইয়ংদেরকে রেস করা, হ্যাঁ, তো সেই জিনিসগুলো ওরা করে, ওদের যে অ্যাক্টিভিটিস সেই জিনিসগুলো ওরা ভাটার সময় করে। এবং মার্সিভারে এর আগেও লোকে যত ছবি তুলেছে সবই হচ্ছে অ্যাকচুয়ালি ওই সময়কারী, ভাটার সময়কারী ছবি আর কি, যে বেসিক্যালি ফাইট করছে হয়তো দুখানা মার্সিভার মেলা টেরিটোরিয়াল হয়। তো এবার আমি, যেটা আমার চোখে পড়লো যে জোয়ারের সময় এরা কি করে, জোয়ারের সময় এরা, আমি যেটা দেখলাম যে এরা যে ম্যানগ্রোভ গর্জন গাছ, গর্জন গাছের ডাল, তো গর্জন গাছের ডালে উঠে এরা শেল্টার নিচ্ছে। এবং এটা আমি জলে নেমে তুলি, মানে অলমোস্ট বুক জলে দাঁড়িয়ে থেকে 3-4 দিন
ধরে, মানে হয়তো কুমির টুমির আশেপাশে আছে জানি না আর কি। বাট ওই ছবি তোলার সময় তখন তো আর অন্য কিছু খেয়াল থাকে না, ঠিক আছে? তখন ওই সামনে ওটা দেখছি আর সেটা ডকুমেন্ট করছি আর কি, যতটা অ্যাস্থেটিক্যালি করা যায়। তো এটা সমুদ্র। এটা শামুক, এবং এটাতে প্রত্যেকেরই বিহেভিয়ার তাই জোয়ারের সময় এরা শেল্টার নিচ্ছে। আচ্ছা ম্যানগ্রোভের যে ইম্পর্টেন্স, মানে নট অনলি টাইগার, মানে এই যে ছোট ছোট জিনিসগুলো, এরাও হচ্ছে এরকম ম্যানগ্রোভের শেল্টার নিচ্ছে। এবং এইখানে যে দুটো মার্সিবারের এই ডরসাল ফিন বলে ফিনটা তোলা আছে, এই দুটো মেল, এরা টেরিটোরিয়াল। হ্যাঁ, আচ্ছা এরা একজনের সাথে মারপিট করে, কিন্তু এই জোয়ারের সময় বাধ্য হয়ে এরা এইটুকু ছোট জায়গাতে আছে, কিন্তু ওই টেরিটোরিয়াল বিহেভিয়ারটা মারপিট এস্টাবলিশ করছে ওর ওদিকে। ফিনটাকে তুলে আর কি। মার্সকিপার আমরা প্রত্যেকবার পুজোর সময় আমরা যখন সুন্দরবনে যাই, হ্যাঁ তখন আমরা মার্সকিপার গুলোকে দেখে খুব ভালো লাগে হ্যাঁ, যে যে কাদা মাছ। সে হ্যাঁ মানে দেখতে পাই ওরা হ্যাঁ এরকম একটা লাইন নিয়ে হ্যাঁ যায়, ওই লাইনটাকে ধরে ধরে হ্যাঁ। ফলো করি যে তো এই ছবিটাও ওই সিরিজেরই ছবি, কিন্তু এই ছবিটা দেখে কিছু বুঝতে পারা যাচ্ছে যে, মানে একটু আগে যে বললাম যে মার্সিভাররা নিহতের ভেতরে ডরসাল পেন্টরে টেরিটরি এস্টাবলিশ করে, কিন্তু এখানে একটা সিঙ্গেল মার্সিভার, তাও কেন ওর ফিনটা ওর টেরিটরি এস্টাবলিশ কেন করছে, ডমিনেন্স কেন শো করছে? দূরে কি কাউকে দেখেছে? না, একটা ছোট্ট পোকা আছে, এবং এই জিনিসটা ছবি তোলার পরেই কিন্তু আমি রিয়েলাইজ করেছি এই বিহেভিয়ারটা। তো এই পোকাকে যখন তাড়ানোর জন্য কিন্তু ওরা ফিনটাকে ইউজ করে। আচ্ছা খুব ইন্টারেস্টিং আর কি, মানে বিহেভিয়ার। এই ছবিটার বেসিক্যালি আমি এটা তুলেছিলাম, তার কারণ হচ্ছে যে মাছকিপার মাছ তো জলের বাইরে থাকে কিরকম ভাবে, শ্বাস প্রশ্বাস চালাতে হবে। তো তার জন্য ওরা যেটা করে যে কিছুটা করে ওই জল থেকে অক্সিজেন তুলে ওদের ইয়েতে নিয়ে চলে যায়, আর তার সঙ্গে স্কিন থেকে ওরা অক্সিজেন নিতে পারে যতক্ষণ ময়েস্ট থাকে, যে কারণে ওরা কাদায় থাকে। মার্সিভারটা ছিল ওপরে, জোয়ার 3 ঘন্টা 4 ঘন্টা চলছে, সূর্যের রোদ, গা শুকিয়ে গেছে, নিচে নেমে এসেছে, আবার ওই অক্সিজেন নিয়ে ওপরে উঠে যাবে সেই জন্য। তো একটা বাবল আছে মুখের সামনে অক্সিজেন হ্যাঁ নেওয়ার জন্য। তো এটাও হচ্ছে ওই অবজারভেশনের একটা রেজাল্ট। এটা কুমির, কিন্তু এই কুমিরের সঙ্গে মার্সিপার, চোখের ওপরে দুটো মার্সিপার আছে, যে ওরা কিরকম ভাবে আর কি নিজেদের হ্যাবিটাটের মধ্যেও কুমিরটাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আর কি ওর উপরে থাকছে। মানুষের মাথায় যেমন নতুন এস্টোরাইন ক্রোকোডাইল বলে এগুলোকে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রোকোডাইল। মানে এর তো এটা ফটো তোলার সময় তুই ক্রোকোডাইল থেকে কতটা দূরে ছিল? দূরে ছিলাম, এটা বড় 500 mm লেন্সে তোলা। আচ্ছা মানে আন্দাজ মানে কতটা ডিস্টেন্স ছিল? 10 ফুট 15 ফুট। মানে উপরে বা নৌকার বোটে উপরে বোটে বোটে? হ্যাঁ। এটা হচ্ছে লাস্ট স্টেজ, আমার কারেন্ট স্টেজ এখন আমি যেখানে আছি। এতদিন আমি টেলি লেন্সে জঙ্গলে গিয়ে ছবি তুলতাম, আচ্ছা সেটাতে লাখের উপর অনেকটা ডিপেন্ড করতে হয়। এবার যেহেতু মানে নিজেও ম্যাচিওর হচ্ছি এবং ছোট ছোট জিনিসের বিহেভিয়ার এবং ফটো স্টোরি করতে চাইছি, কোভিড এর সময় এবং তার ঠিক আশেপাশের সময়, এটা আমার শ্বশুর বাড়ির দেশের বাড়ি, ওখান থেকে খবর পেলাম যে গ্রামে প্রচুর শিয়াল ঢুকছে, এবং সেই শিয়াল কুকুরের মতোই আর কি গ্রামের আশেপাশের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, হাঁস মুরগি তুলছে, তুলে নিয়ে যাচ্ছে। তো প্রথম বছর দুর্গাপুজোতে গিয়ে অবজার্ভ করি যে, এবং ওই টেলিলেন্সেই ছবি তুলি। তারপরে বছর যেটা মনে হয় যে এখানে আমি হয়তো ক্যামেরা ট্র্যাপিং করতে পারবো। এবার ক্যামেরা ট্র্যাপিং শেখাটা খুব ডিফিকাল্ট ছিল, তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে সময়টাতে আমি ক্যামেরা ট্র্যাপিং শুরু করি, খুব কম লোক করতো, এবং যারা করতো তারা কেউ শেখাতে চাইতো না যে কি করে এটা করে আর কি। 4-5খানা ডিভাইস একসঙ্গে, ট্রান্সমিটার, রিসিভার, ফ্ল্যাশ, ক্যামেরা, সমস্ত কিছু সিনক্রোনাইজ করে তারপরে টেকনিক্যালি আর কি সেটাকে এস্টাবলিশ করতে হয়। তো সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, সেই জিনিসটা আমি ইউকে থেকে সমস্ত জিনিসপত্র আনিয়েছিলাম, আনিয়ে সেটা আস্তে আস্তে শিখি। তারপরে হচ্ছে এক্সিকিউশন, যে আমি কার উপরে করবো এক্সিকিউট। ফার্স্ট হচ্ছে শিয়ালদেরই ধরি, যে এদের উপরে এটাকে এক্সিকিউট করব। ওরা এই যে গ্রামে ঢুকে, হ্যাঁ, সহাবস্থা, হ্যাঁ, যে পেছনে একটা মানুষও বসে আছে, তো মানুষেরও কিছু যায় আসছে না, ও কাউকে ডিস্টার্ব করছে না, সেই স্টোরিটাই তুলতে চাই, এবং কিরকম ভাবে ওরা সার্ভাইভ করছে, কেন হঠাৎ করে গ্রামে ঢুকতে শুরু করলো ওরা। তো রাজীব যেন এখানে মনে হচ্ছে ও ক্যামেরাটা দেখতে পেয়েছে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ ক্যামেরাটা ও তো দেখেছিল, অবজার্ভ করেছি, ও ক্যামেরাটা দেখে ফ্ল্যাশটা ও দিয়েছে সামনে না, দিয়ে যাচ্ছিল। এর তো রিফ্লেক্স অসাধারণ, ও ফ্ল্যাশটা দেখেই ও তো বুঝে
এইখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ট্রেল জানা, যে কোথা দিয়ে এরা যাতায়াত যাতায়াত করে, করে। কোন সময় কোথা দিয়ে আসে, তার জন্য অনেক আগে থেকে স্টাডি করতে হয়। এক্সিকিউশনটা এখানে হচ্ছে লাস্ট ফেজ, প্ল্যানিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে, এবং তার জন্য অনেক সময়, এটা যেমন আমার 1 বছর লেগেছিল প্ল্যান করতে, এবং তারপর রেগুলার গ্রামের লোককে কাজে লাগিয়ে যে কোথা দিয়ে যাচ্ছে রোজ খেয়াল করো, খেয়াল করে বলো, তারপরে সেখানে ট্র্যাপ সেট করি, এবং সেটা হচ্ছে 6 ফুটের মধ্যে হতে হবে আচ্ছা, সেই যাবে, ওয়াইড অ্যাঙ্গেলে, যাতে আমি পুরো সারাউন্ডিংসটা নিয়ে তুলতে পারি। এরপর ফটো আছে না ভিডিও? আহ, দেখতে হবে। এটা একটা এইটা হচ্ছে করবেটে শিয়ালের তোলার পরে, তারপরে ভাবি যে আরেকটু বড় জিনিসের উপরে এবার নেক্সট আমি লেভেল শিখেছি আর আপগ্রেড কি। করি। হ্যাঁ, করতে পারি বাঘ এবং হচ্ছে লেপার্ডের উপরে ট্রাই করি, বাঘটা মিস করে যাই, কারণ লার্নিং তো আর কি চলতে থাকে, এবং ওই ভুলটা থেকে আর কি এখন শিখেছি, আমার শিখে চালাচ্ছি। তো এটা হচ্ছে তাই, যে কিছু ফরেস্ট ভিলেজ আছে করবেটের মধ্যে, ফরেস্টের মধ্যে তো অবভিয়াসলি অ্যালাউ করবে না সেটা, লিগালিও ওরা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু প্রচুর এরকম ফরেস্ট ভিলেজ আছে যেখানে সন্ধ্যের পরে গ্রামের লোকেরা বেরোতে পারে, কারণ সন্ধ্যের পরে এগুলো, এই রাস্তাগুলো দিয়ে বাঘ, হ্যাঁ, লেপার্ড, হাতি সবই যাতায়াত করে, আর সেগুলো আমাদের জন্য ভালো আর কি। তো সেম জিনিস খবর পেলাম যে এখান দিয়ে এরকম যাতায়াত করছে, এবং এরও কিন্তু প্যাটার্ন আছে, এই যে লেপার্ডটা, এই লেপারটা কিন্তু এরকম না হঠাৎ করে তুমি উড়ে এসেছে, এখানকার মানে ও হচ্ছে রেসিডেন্ট লেপার্ড, ও এরিয়া পেট্রোল করে, 3 দিন 4 দিন বাদে বাদে এই জায়গাতে আসে, তো 3 দিন আগে ওকে এখানে দেখা গেছে, সেইভাবে প্ল্যান করে লেপার্ড চলে গেছে, তারপরে টাইগার এই রাস্তা ফলো করবে, হ্যাঁ, তো সেইভাবে প্ল্যান করে আর কি বসানো এই জায়গাগুলো। এবং বাঘের ক্ষেত্রে আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে, আমি রাস্তার মুখোমুখি হেড অন বসিয়েছিলাম, যখন ফ্ল্যাশ করে ও ফ্ল্যাশটা দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা, তো সেই মিসটা থেকেই শিক্ষা নিয়ে পরের দিন রাতে লেপারটা তুলি, হেড অন না করে সাইড ফেসে করি, এবং ওই আচ্ছা, এক্স্যাক্টলি যে জায়গাটাতে এলে ট্রিগার করবে, যাতে ও আগে থেকে না ভয় পায় বা ওর কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, যে ফ্ল্যাশটা খুব অল্প ইন্টেন্সিটির ফ্ল্যাশ, এবং যেটা ওর লাইটনিং এর মতো মনে করে আর কি ন্যাচারালি, সেইভাবে শিখে আর কি এটা করা, বাট এর থেকেও আরো ইমপ্রুভ করা যাবে। এখানে আমার ফ্ল্যাশিং ইন্টেন্সিটি একটু বেশি ছিল, যেখানে চোখগুলো সবুজ হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এবং এর এই যে মনিটরিং এবং এই যে প্যাটার্ন, যে একটা বাঘ এই রাস্তা দিয়ে আসছে, হ্যাঁ, ওর হয়তো একটা 25 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে, তো 1 সপ্তাহ বাদে আবার এখানে আসবে এরিয়া পেট্রোল করতে, 1 দিন 2 দিন আগে পরে হতে পারে, যদি কিল করে তাহলে হয়তো সেখানে 2 দিন এক্সট্রা থেকে গেল। আচ্ছা, তো সেই জিনিসগুলো মনিটর করার জন্য এই ক্যামেরা ট্র্যাপিং এর আগে কিছু কম্প্যাক্ট ক্যামেরা পাওয়া যায়, ট্রেল ক্যামেরা বলে, যে ট্রেল ক্যামেরা গুলো অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্ট ইউজ করে, বা তুমি যে বলছো ডাব্লিউআইআই এর যে রিসার্চার যারা, ওরা ইউজ করে এগুলো। তো ট্রেল ক্যামেরাতে বেসিক্যালি ভিডিও হয়, যে ভিডিও গুলো এর পরে, ট্রেল ক্যামেরা আচ্ছা, গুলো কম দামি, হুম, লেস এক্সপেন্সিভ, যেহেতু বাইরে একটা রিস্ক সব সময় থাকে, কেউ চুরি করে নেবে, চুরি হাতি করে এসে ভেঙে দেবে, হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে। ট্রেল ক্যামেরা গুলো লাগিয়ে রেখে আমরা প্যাটার্ন গুলো মনিটর করতাম, আচ্ছা, তারপর যখন ট্রেল ক্যামেরা আমাদের ভিডিও, তারপরে গিয়ে ডিএসএলআর এর যেটা দামি সেট আপ, সেটাকে আমরা এখানে ইনস্টল বুঝতে করি আর সেটা কি। এবার মানে মানে এ করার পরে মানে রিমোটলি কি ওটা দিয়ে করা না, যায়? রিমোটলি না, সেন্সার আছে, পরের দিন অটো গিয়ে আবার টিকে দেখছি মানে সেন্সার। অটোমেটিক্যালি ফটো তুলে রাখে। আচ্ছা, কম্পিউটারের তো ওটা ক্রস নেক্সট করলে যদি করি তাহলে ওই ট্রেল ক্যামেরা ভিডিও গুলো দেখতে হবে, মানে যেখান থেকে, মানে ক্যামেরা ট্রাপিং এর দুটো পার্টের, যেটা আচ্ছা, আমরা ফার্স্ট পার্ট, ফার্স্ট এটা করবেট থেকেই প্রথম শুরু করি আমি। ওয়াইল্ড বোর, লেপার্ডের জন্য, টাইগারের জন্য রাখা, বাট হ্যাঁ অন্যান্য জিনিসও আসে, এবং এদের যে কোনো ডিস্টারবেন্স হয় না, এতে বোঝা যাচ্ছে যে সে জাস্ট ওই মানুষের স্মেল পেয়েছে, স্মেলটা নিচ্ছিল, আচ্ছা, এবং যাতে আর কি ওরা স্মেল না পায়, ব্ল্যাক আছে, হ্যাঁ, যাতে স্মেল না পায় সেই জন্য ওই হাতির গোবর টোবর ওর আশেপাশে ঘাস পাতা দিয়ে ওরকম ভাবে আমরা সেট আপ তৈরি করি। আচ্ছা, নো স্মেল পেলে আসবে না, আসতেও পারে অথবা ইন্টারেস্টে, আবার ডিস্টার্ব করতে অ্যাভয়েডও পারে, avoid করতে পারে, তো যতটা ন্যাচারাল রাখা যায়। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি এটা নেক্সট করবো? হ্যাঁ, এটা ওই লেপারটাই, যে হুম, লেপারটা তার আগে ওই ট্রেল ফটোটা ক্যামেরাতে দেখি। তুলেছিলাম, এটা আগে ট্রেল ক্যামেরাতে তুলেছিলাম, তারপরে ডিএসএলআরটা ইনস্টল করি আমরা। আচ্ছা, আচ্ছা, নেক্সট করছি তাহলে।
টাইগ্রেস, এই রাস্তাটা দিয়ে সেন্ট মার্কিং করে সেটা আমরা বুঝতে পারলাম। ওটা একটু ল্যাগ আছে, ওটা 30 সেকেন্ড পর ওটাও একটা হয়। হয়েছে হয়েছে। আপনি দেখতে পাচ্ছি zoom করেছে। ওটা ওদের, ওরা তো ফটো দিয়েছে, তোদের ওটা থেকে লাইভ চলছে? ওই লাইভটা কি চলছে? লাইভটা মানে বন্ধ হয়ে গেছে। এটা ওই যে তখন প্রথম যেটা দেখলাম সেটাই, ওই কি তখন আমরা প্রথম যে লেপারটা দেখেছিলাম সেই হ্যাঁ, সেই লেপারটাই? লেপারটাই আগেরটা। Next. আগেরটাতে তো মানে টাইম দেওয়া ছিল, এটাতে টাইমটা দু ঠিক হাজার সেট আঠেরো হবে দু না, হাজার না আঠেরো সেট করা নেই টাইমটা, ওটা ভুল আচ্ছা, টাইম। ভুল টাইম। এটা কিন্তু ওই টাইগ্রেসটাই, মানে একদিন প্রথম দিন ওইদিকে গেল, পরের দিন আর ফিরে এলো, তার ফিরে মানে কি এলো, বোঝা গেল আচ্ছা যে এটাই ওর রুট। আচ্ছা। এগুলি বিভিন্ন পোকামাকড়। হ্যাঁ। নেক্সট। না হ্যাঁ, হয়ে গেছে 15 সেকেন্ড 30 সেকেন্ড। এটা হচ্ছে লেটেস্ট প্রজেক্ট যেটা সিটং এ করছি আচ্ছা এখন। ওইখানেও এটা ইয়েলো থ্রোটেড মার্টিন বলে। আচ্ছা, মানে এটা তো জিনিসটা কি? এটা ইয়েলো থ্রোটেড মার্টিন মানে এটা কি বলবো, ওই এরা অমনিভোরাস হুম, বেসিক্যালি, মানে কিলও করে সবকিছুই করে। আচ্ছা। ও খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে হ্যাঁ ওটা। হ্যাঁ। তো এক্ষুনি দেখতে Yes. তো আমাদের কিন্তু গোটা হুম, নর্থ বেঙ্গল ইস্টার্ন হিমালয়ান জুড়েই আছে, বাট কেউ সেরকম ভাবে কাজ করে না। কাঞ্চনজঙ্ঘা দেখতেই যায় লোকে খালি। তো সিটং এ এখন যেটা হচ্ছে ট্রেল ক্যামেরা লাগিয়ে এগুলো আইডেন্টিফাই করেছি লেপার্ড। হুম। এটা এটা আমাদেরই চা শীতল নেই? বাগানের নিচে সিটং এ। এটাও শীতল নেই? হ্যাঁ, এবার যাচ্ছি ডিএসএলআর বসাবো গিয়ে। আচ্ছা, মানে কদিনের প্ল্যান? 1 সপ্তাহ থাকবে। হ্যাঁ, এটা সিটং এ যেটা লেটেস্ট, তার উপরে কাজ করছি এখন। ওখানে লিপার্ড আছে? গোটা নর্থ বেঙ্গল জুড়েই আছে, কিন্তু কেউ সেইভাবে সেটা কাজ দেখতে করে পাই না। না আমরা। কাজ মানে ট্রেল ওরা ক্যামেরা লাগিয়ে টুরিস্টদেরকে করছে। টুরিস্টদেরকে অ্যাভয়েড হ্যাঁ, করে, ও জানেও না তো, জানে না। আমাদের এটা আমাদের চা বাগানের নিচে। চা বাগানের লোকেরাও সেরকম ভাবে হয়তো বছরে এক আধবার দেখে কখনো। আচ্ছা তো এটা লাগিয়ে আমি এটা বুঝলাম 1 সপ্তাহে 2 বার 3 বার যাতায়াত করছে। আচ্ছা আচ্ছা। এবং এই লেপারটা যখন যাচ্ছে হ্যাঁ, দেখলে বুঝতে হবে যে ও এই বাঁ দিকে চা বাগান। হুম, হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়িয়েও কিন্তু দেখবে চা বাগান। আচ্ছা আচ্ছা চা বাগানের উপরে আমাদের বাড়িটা, আচ্ছা। এই যে এখান থেকে দেখছে ও হ্যাঁ, চা বাগানে কেউ আছে কিনা। কেউ আছে কি? আচ্ছা, এবার তাহলে তুই যেটা দিয়ে আমাদেরকে এক্সপ্লেন করছিলি, হ্যাঁ মানে ইভলিউশন, হ্যাঁ মানে আমরা মডার্ন পার্টটা হ্যাঁ দেখলাম। তো এবার একটা ওভারঅল একটা যদি কনক্লুশন আমাদের, মানে কনক্লুসিভ কনক্লুশন একটা রিমার্কস দিস। হচ্ছে এটাই যে মানে টেকনোলজিকে ইউজ করে কত বেশি আমরা আরো আনফোল্ড করতে পারি নেচারকে, হুম সেটাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মেন অবজেক্টিভ। হুম হ্যাঁ, মানে নতুন বিহেভিয়ার হতে পারে সেটা, নতুন হ্যাঁ স্পিসিস তো আজকালকার দিনে রেকর্ড করা খুব রেয়ার, মানে অলমোস্ট হুম, সবকিছুই এখন আর কোনো কিছুই রেয়ার নেই হ্যাঁ, সবাই বেসিক্যালি। মোটামুটি এক্সপ্লোর করে হ্যাঁ, নিয়েছে। সেটা তো, কিন্তু বিহেভিয়ার গুলো লোকে যেহেতু খেয়াল করে না, কত বেশি হ্যাঁ বিহেভিয়ার গুলোকে তুলে আনা যায়। হ্যাঁ, এবং ক্যামেরা ট্র্যাপিং যেহেতু ওই ওয়াইড অ্যাঙ্গেলে লাখকে যত বেশি এলিমিনেট করা যায়, হুম, তো এবং নলেজ নলেজ দিয়ে কত বেশি লাখকে এলিমিনেট করা যায় সেই হুম। চেষ্টাটাই করা। চান্সেসটা আরো বেশি হ্যাঁ ম্যাক্সিমাইজ করা যায়। হ্যাঁ, যে আমি যদি জানি যে ও এখান দিয়ে যাতায়াত করছে, এটা ওর হ্যাঁ হ্যাবিট্যাট, সেগুলো জানা খুব দরকার, কোন অল্টিটিউডে কি পাওয়া যায়, কোন হ্যাঁ, হ্যাবিট্যাটে কি পাওয়া যায়। হ্যাঁ, কি পাখি থাকতে পারে, হুম। সেই অনুযায়ী আর কি আমাদের এই লেটেস্ট টেকনোলজি গুলোকে ইউজ করা। এটা আমি এটা দেখাচ্ছি, এখানে ক্যামেরাটা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মানে এই ইনিশিয়েটিভটার পার্ট হওয়ার জন্য। তো যদি মানে আমরা আসলে এগুলো তো পরে আমরা এডিট করে এই ভিডিওগুলোকে আমরা একটা সুন্দর একটা এডিটেড ভিডিও বানাবো, যে মেইন জিস্ট হ্যাঁ গুলো নিয়ে নিয়ে।
তো যদি একটু জাস্ট, যেটা আগেই বলেছিস যে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটু ছোট্ট একটা ব্রিফ দিয়ে দিস। হচ্ছে এটাই যে টেকনোলজি এগোচ্ছে, এই টেকনোলজি গুলোকে আমরা কিভাবে কাজে লাগিয়ে আরো বেশি বিহেভিয়ার ফুটিয়ে তুলতে পারি। হ্যাঁ, যেটা হয়তো আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা ভালোভাবে দেখি না। ফটোগ্রাফিতে অবজারভেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ছোট ছোট জিনিস সেটা অবজার্ভ করে সেটা নিজের মতো করে ফুটিয়ে তোলা। তো মানে স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট, মানে ক্লিক করা নয় বাই চান্স। আর সাবজেক্ট নলেজ যত বাড়ানো যায় তত সেটাতে আর কি সুবিধা হয়। তার সঙ্গে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করব আরো পরবর্তীকালে যখন আরো একটু ভালো করে হবে, আরো বেশি অডিয়েন্স থাকবে, তখন আবার আরেকবার আসবি আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ।